আমি অনেককে বলতে শুনি যে খাদ্য খাচ্ছি, আয়রনযুক্ত খাবার খাচ্ছি, ট্যাবলেট খাচ্ছি, কিন্তু তবুও রক্তাল্পতা দূর হচ্ছে না। আমরা জেনে নিই প্রথমে যে কি কি লক্ষণ দেখলে বুঝবো আমাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়েছে, তার কারণগুলো কি কি, এবং কি কি খাদ্য কিভাবে খেলে আমাদের শরীরে এই যে খাদ্য খাওয়ার পরেও অভাব থেকে যাচ্ছে সেগুলো কি করে পূরণ করব, বা আয়রন কিভাবে খেলে লোহিত কণিকা উৎপাদন ঠিকঠাক হবে এবং রক্তাল্পতা রোগ দূর হবে। আমরা প্রথমে লক্ষণগুলোর কথা বলি। অ্যানিমিয়ার প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে যে ক্লান্তি, অস্বাভাবিক ক্লান্তি, ফ্যাকাশে ত্বক, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, মাথা ধরা, এবং হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পাগুলো খুব ঠান্ডা। তার সঙ্গে নখ, ভঙ্গুর নখগুলো বিটলে একটুতে ভেঙে যাচ্ছে, জিভ ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো শরীরে রক্তাল্পতা হয়েছে। ওয়েলনেস উইথ সুমিতায় আপনাদের আর একবার স্বাগত জানাই। আমরা এখানে রক্তাল্পতা নিয়ে আলোচনা করতে বসে প্রাথমিকভাবে আমরা জানবো যে এই রক্তাল্পতার কারণ কি। রক্তাল্পতার কারণ লোহিত কণিকার অভাব, রক্তে লোহিত কণিকার অভাব। এবং এই রক্তে লোহিত কণিকার অভাব নানা কারণে ঘটে থাকে। কখনো আয়রনের অভাব, আয়রন ডেফিসিয়েন্সি, ঠিকঠাক মানে পুর ডায়েট, কখনো ম্যাল অ্যাবজর্পশন, ঠিক মতন গৃহীত হচ্ছে না, শরীরে অ্যাবজর্বড হচ্ছে না, কখনো জেনেটিক কারণ, এবং কখনো হঠাৎ করে রক্তপাত। এই ম্যাল অ্যাবজর্পশনের কারণেই আমরা যারা আয়রনযুক্ত খাবার খেয়েও আমাদের শরীরের রক্তাল্পতা দূর করতে পারছি না। আবার এই আয়রন ছাড়া লোহিত কণিকা তৈরি হবে না, আর লোহিত কণিকা কোষে কোষে সারা দেহে অক্সিজেন সাপ্লাই দেয়, সরবরাহ করে। তাহলে আমরা যদি সারা দেহে আমাদের অক্সিজেন সাপ্লাই ঠিকমতো না হয়, তাহলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে এবং আমরা রক্তাল্পতা রোগে ভুগে নানা রকম রোগকে আমরা আমন্ত্রণ জানাবো। লোহিত কণিকা উৎপাদনে আয়রনের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তেমনি আছে ভিটামিন B12 এবং B9 বা ফোলেটের ভূমিকাও। ভিটামিন B12 বা কোবালামিন এবং ফোলেট এই দুটোরও যদি ঘাটতি হয়, তাহলে কিন্তু আমাদের এক ধরনের রক্তাল্পতা দেখা দেয়, তাকে বলে পার্নিশিয়াস অ্যানিমিয়া, যাতে লোহিত কণিকা ঠিকঠাক উৎপাদিত হতে পারে না। এছাড়া আছে যে বললাম ইনহেরিটেড ডিসঅর্ডারগুলো আছে, জেনেটিক কারণগুলো আছে, সেগুলোর মধ্যে থ্যালাসেমিয়া আছে। থ্যালাসেমিয়াতে কি হয়, এবং সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এবং সিকল সেল অ্যানিমিয়া যেগুলো জেনেটিক বা ইনহেরিটেড অ্যানিমিয়া, সেগুলোতে কি হয় যে লোহিত রক্তকণিকা অ্যাবনর্মাল তার আকৃতি, এবং তার ফলে কি হয়, সেগুলো অক্সিজেন ঠিকমতো সরবরাহ করতে পারে না সারা দেহে, কোষে কোষে, সেই কারণে আমাদের অ্যানিমিয়া দেখা দেয়। এছাড়া ক্রনিক কিডনি ডিজিজে, যেটা RBC তৈরি হয় না, ক্যান্সার এর জন্য আমাদের ক্যান্সারের চিকিৎসার জন্য আমাদের লোহিত রক্তকণিকার অভাব ঘটে, আমাদের রক্তাল্পতা দেখা দেয়। এছাড়া হচ্ছে যে কিছু ইনফ্লেমেটারি কন্ডিশন, প্রদাহজনিত কারণ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ক্রোনস ডিজিজ ইত্যাদি কারণেও আমাদের রক্তাল্পতা দেখা দিতে পারে। ইনফেকশন মানে ম্যালেরিয়া হলে, HIV ইত্যাদি কারণেও আমাদের লোহিত রক্তকণিকা ঠিকঠাক উৎপন্ন হতে পারে না এবং রক্তাল্পতার সমস্যা দেখা দেয়। কিছু অটোইমিউন ডিজিজ থাকে। অটোইমিউন ডিসঅর্ডার হলো যখন ভুল করে শরীর, ইমিউন সিস্টেম লোহিত রক্তকণিকাগুলোকে নিজেই ধ্বংস করে ফেলে, তখনও কিন্তু আমাদের রক্তাল্পতা দেখা দেয়। আর কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে
রক্তাল্পতা লোহিত কণিকা তৈরি হয় না বা মরে যায়, যার কারণে আমাদের রক্তাল্পতা রোগ বা অ্যানিমিয়ার সৃষ্টি হয়। এই ডায়েটারি সোর্স বা ফুড সোর্স থেকে আমরা মূলত 3টি ফর্মে আয়রন পেতে পারি। একটা হচ্ছে ফেরাস আয়রন, ফেরিক আয়রন এবং হিম আয়রন। হিম আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, এই হিম আয়রন আমাদের শরীরের 30 থেকে 35% অ্যাবজর্ব হয়ে যায়, যেখানে নন হিম আয়রন আমাদের শরীরে 10%ও অ্যাবজর্বড হয় না। হিম আয়রন সাধারণত আমিষ জাতীয় খাদ্য, মানে মাছ, সামুদ্রিক যে কোনো মাছ, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি সব কিছু থেকে, মিট, চিকেন এবং ডিম ইত্যাদি থেকে আমরা পাই হিম আয়রনটা। হিম আয়রন কি? হিম আয়রন হচ্ছে ফেরাস আয়রন যেটি, সেই তার সঙ্গে যখন আমাদের মায়োগ্লোবিন বলে যে অ্যামিনো অ্যাসিড থাকে এবং কিছু এনজাইম একসঙ্গে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি করে, সেটাই হচ্ছে হিম আয়রন। এবং এই হিম আয়রন অটোমেটিক থাকে আমিষ খাদ্যে এবং সেটি আমাদের শরীর 30 থেকে 35% অ্যাবজর্ব করে নিতে পারে। তাহলে আমরা এই যে ফুড সোর্স, এই যে আমিষ জাতীয় খাদ্য, অ্যানিম্যাল ফুড সোর্স, সেখান থেকে যে আমরা আয়রনটা পাই সেটা মূলত হিম আয়রন এবং এটি আমাদের শরীরে 30 to 35% অ্যাবজর্ব হয়ে যায় এবং অটোমেটিক অ্যাবজর্বড হয়ে যায়। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে প্ল্যান্ট সোর্স থেকে যে আয়রন, সেই আয়রন, ফেরিক আয়রন কিংবা ফেরিটিন, সেগুলো কিন্তু আমাদের শরীরে ঠিকঠাক অ্যাবজর্ব হতে পারে না। এবং এখানে বলে রাখি, এই আয়রন অ্যাবজর্ব করতে গেলে আমাদের অবশ্যই এই ফেরিক আয়রন বা ফেরিটিনের সঙ্গে অবশ্যই আমাদের যেটা খেতে হবে সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এই আয়রন শোষণে সাহায্য করে, আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। তাহলে আমরা জেনে নিই এই উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে খুব ভালো আয়রনের সোর্সগুলো কী কী। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে ঘন সবুজ শাকসবজি, সেখানে পর্যাপ্ত পরিমাণে আয়রন পেয়ে যায়। অনেকে কুলেখাড়া খান, কুলেখাড়ায় পর্যাপ্ত পরিমাণে আয়রন আছে বলে। আমরা বাদাম ও বীজ, যে কোনো ধরনের বাদাম, তার মধ্যে আমন্ড, কাজু বাদাম, পামকিন সিডস আর লেগুমস, মানে রাজমা বিন, যে কোনো বিন, কালো বিনস, ছোলা, এগুলো হচ্ছে আয়রনের খুব ভালো উৎস। এছাড়া আমরা কিশমিশ, খেজুর, ডুমুর, এগুলো থেকেও আয়রন পর্যাপ্ত পরিমাণে পেতে পারি। আমরা পেতে পারি ফর্টিফাইড শস্য থেকে, গ্রেন থেকে। এছাড়া টোফু হচ্ছে যে সয়াবিনের যে ফার্মেন্টেড সয়াবিন, মটরশুঁটি ইত্যাদি থেকেও আমরা আয়রন পেতে পারি। এবং আমরা সবাই জানি যে দুধ বা দুগ্ধজাত খাদ্যে আয়রনের পরিমাণ কিন্তু খুবই কম থাকে, নেগলিজেবল পরিমাণ থাকে। এবারে আমরা আসি যে কিছু অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে যেগুলো খাদ্য শোষণে বাধা দেয়। এই বীজগুলোকে, বাদামগুলোকে জলে ভিজিয়ে 8 থেকে 10 ঘন্টা, 8 থেকে 11 ঘন্টা জলে ভিজিয়ে রেখে খাই, ফাইটেটগুলোকে আমরা দূরে সরিয়ে রাখতে পারবো। এছাড়া আমরা যদি রোস্ট করে খাই, রোস্ট করলেও এই ফাইটেট কিন্তু অনেকটা দূরে সরে যায়, আমরা এই খাদ্য অ্যাবজর্পশন সুবিধা হয়। এছাড়া ক্যালসিয়াম জাতীয় খাদ্য, আয়রনের সঙ্গে অনেক খাদ্যে ক্যালসিয়ামও আছে, আয়রন আছে, সেই আয়রন অ্যাবজর্পশনের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আমরা আয়রনের সঙ্গে ক্যালসিয়াম এনরিচড ফুড কম খাবো, কারণ ক্যালসিয়াম আয়রন শোষণে বাধা দেয়। টি বা কফি,
এর মধ্যে যে ট্যানিন থাকে তাও আমাদের আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। এবং আমরা সবাই জানি যে দুধ বা দুগ্ধজাত খাদ্যে আয়রনের পরিমাণ কিন্তু খুবই কম থাকে, নেগলিজেবল পরিমাণ থাকে। এবারে আমরা আসি যে কিছু কিছু অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে যেগুলো খাদ্য শোষণে বাধা দেয়। এই যে বীজগুলোকে, বাদামগুলোকে জলে ভিজিয়ে 8 থেকে 10 ঘন্টা, 8 থেকে 11 ঘন্টা জলে ভিজিয়ে রেখে খাই, তাহলে আমরা এই ফাইটেটগুলোকে আমরা দূরে সরিয়ে রাখতে পারবো। এছাড়া আমরা যদি রোস্ট করে খাই, রোস্ট করলেও এই ফাইটেট কিন্তু অনেকটা দূরে সরে যায়, আমরা এই খাদ্য অ্যাবজর্পশন সুবিধা হয়। এছাড়া ক্যালসিয়াম জাতীয় খাদ্য, আয়রনের সঙ্গে অনেক খাদ্যে ক্যালসিয়ামও আছে, আয়রন আছে, সেই আয়রন অ্যাবজর্পশনের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আমরা আয়রনের সঙ্গে ক্যালসিয়াম এনরিচড ফুড কম খাবো, কারণ ক্যালসিয়াম আয়রন শোষণে বাধা দেয়। টি বা কফি এর মধ্যে যে ট্যানিন থাকে তাও আমাদের আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। তাহলে আমরা এই ফুড সোর্সের মধ্যে যে হিম আয়রন, যেগুলো মূলত প্রাণীজ খাদ্যে পাওয়া যায়, সেগুলো আমরা যদি গ্রহণ করি তাহলে আমরা অনেকটা পরিমাণ আয়রন পেতে পারবো এবং আমাদের লোহিত কণিকা উৎপাদনে বাধা হবে না এবং আমরা অনায়াসে রক্তাল্পতা দূর করতে পারবো। উদ্ভিজ্জ খাদ্য থেকে যখন আমরা আয়রন নেব তখন আমরা তার সঙ্গে অবশ্যই ভিটামিন সি গ্রহণ করব যথেষ্ট মাত্রায়, এবং আমরা এমন খাদ্যগুলোকে, নাট জাতীয় খাদ্যকে, সিড জাতীয় খাদ্যকে জলে ভিজিয়ে খাবো। ক্যালসিয়াম প্রচুর আছে সেই ধরনের খাদ্য আয়রনের সঙ্গে খাবো না। টি, কফি যখন খাবো আমরা অনেক পরে খাবো, কারণ আমরা যদি একটা মিল গ্রহণ করি তার 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি আমরা চা বা কফি না খাই তাহলে আমাদের আয়রন অ্যাবজর্পশন বাধাপ্রাপ্ত হবে না। এই নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের কিন্তু অনায়াসে আমরা রক্তাল্পতা রোগ দূর করতে পারবো এবং আমাদের রক্তে লোহিত কণিকা ঠিক মতো উৎপাদিত হয়ে আমাদের সমস্ত রক্তাল্পতাজনিত যে সমস্যাগুলো সেগুলো মোকাবিলা করতে পারবো। এই ভিডিওটা যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই মতামত দিয়ে জানাবেন এবং সঙ্গে থাকবেন।